আর একটু স্পেসিফিক হব, আমরা বিশেষ করে ছাত্র এবং যুবকদের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এখন তার কাছে প্রশ্ন করব, এবং বিশেষত মুসলিম ছাত্র এবং যুবক তাদের সামনে, মুসলিম ছাত্র এবং যুবকদের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে সে বিষয়গুলো যদি আপনি পয়েন্ট আউট করেন। এই মুহূর্তে আমাদের দেশের বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠীর নাম মুসলিম। তাদের অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষাগত অবস্থার চিত্র এরকম, তারা শিক্ষার দিক দিয়ে অন্যান্য যে কোনো জাতির থেকে অনেকটা পিছিয়ে, অর্থনীতির দিক থেকেও তারা যথেষ্ট পিছিয়ে। শিক্ষার দিক দিয়ে পিছিয়ে থাকার কারণে, অর্থনীতির দিক দিয়ে পিছিয়ে থাকার কারণে এই জাতি অনেকটা পঙ্গুত্বের শিকার হয়েছে। শিক্ষা এবং অর্থনীতি ঠিকঠাক না থাকার কারণে ক্রাইম বেড়েছে। এখানকার শিশু শ্রমিক এখানে বেশি, এখানে নোংরামি বেশি, এখানে আপনার অপরাধ বেশি। এটা একটা সামগ্রিক চিত্র মুসলিম সমাজের, যেখানে শিক্ষিতের সংখ্যা কম। আমাদের পরিসংখ্যান বলছে যে 4 থেকে 5% ছাত্রই শুধুমাত্র গ্র্যাজুয়েশন লেভেল, 100 জনের মধ্যে 4 থেকে 5 জন গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাডমিশন নেয়। আর পোস্ট গ্র্যাজুয়েশন আসার পরে সেটা পার্সেন্টেজে আর বিচার করা যায় না। আর রিসার্চ করার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে মুসলিম ছাত্রদের উপস্থিতি সেটা একটা দুটো এরকম মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। তো এরকম একটা পরিস্থিতি আমরা এটাও দেখছি যে গত 4-5 বছরে সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গেও মুসলিম সমাজের শিক্ষার ব্যাপারে একটা আলোড়ন তৈরি হয়েছে। কিন্তু আলোড়ন যখন তৈরি হচ্ছে, ছেলেরা শিক্ষা অর্জন করতে চাচ্ছে, যেহেতু জাতি সামগ্রিকভাবে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে, আর্থিকভাবে পিছিয়ে, তার সামনে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, সেহেতু যারা শিক্ষা অর্জন করতে যাচ্ছে, যাদের মেধা আছে, তাদেরকে কোনো গাইড করতে পারছে না, কোনো দিশা দেখাতে পারছে না। এটা একটা মুসলিম সমাজের সামনে অনেক বড় সমস্যা। আমরা এটাও দেখছি, যারা শিক্ষা অর্জন করতে চাচ্ছে, যারা এই যে শিক্ষা আন্দোলন শুরু হয়ে 4-5 বছরে, যারা এর মাধ্যমে কিছুটা এগিয়ে গিয়েছে, সমাজের জন্য যারা ভাবতে শুরু করেছে, সমাজের সত্যি একটা খারাপ অবস্থা। যারা শিক্ষিত, তাদের সবাই হয়তো সমাজকে নিয়ে ভাবে না, কিন্তু একটা বৃহত্তর অংশ সমাজকে নিয়ে ভাবতে শুরু করেছে। আর এই সময় আরেকটা সমস্যা মুসলিম, এক্সটার্নাল একটা সমস্যা মুসলিম সমাজ অনুভব করছে, মূলত এই শিক্ষিত শ্রেণী অনুভব করছে। সেটা হচ্ছে যারা শিক্ষার দিক দিয়ে এগিয়ে গিয়েছে, যারা সমাজকে নিয়ে কনসার্ন হচ্ছে, যারা সমাজকে নিয়ে ভাবছে, তাদের সামনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। আমি স্পেসিফিকলি এটা বলতে চাই যে আমাদের দেশের সংখ্যাগুরু জনসাধারণের একটা খুব ছোট অংশ, তারা কোনোভাবেই চায় না যে মুসলিমদের এই শিক্ষিত শ্রেণী সামনের দিকে আরো পা বাড়াক এবং তাদের সমাজকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। এই জন্যে যখনই কোথাও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে, তখন সেখানে স্পেসিফিকলি মুসলিম ছাত্র এবং যুবকদেরকে টার্গেট করা হচ্ছে। বম ব্লাস্ট হচ্ছে, কোনো ট্রেনে দুর্ঘটনা হচ্ছে, কিংবা কোথাও কোনো দুর্ঘটনা হচ্ছে, তার সাথে মুসলিমদেরকে ওতপ্রোতভাবে জড়িত করে দেওয়া হচ্ছে। অথচ ইনভেস্টিগেশন বলছে, নিরপেক্ষ ইনভেস্টিগেশন বলছে, সেখানে মুসলিমদের কোনো হাত নেই, মুসলিমরা সেটা করেনি। কিন্তু করার সাথে সাথে মুসলিমদেরকে সেখানে টার্গেট করা হলো। মক্কা মসজিদ বম ব্লাস্ট হলো, আজমির হলো, বাটলা হাউস হলো, মালিগাঁও হলো, সবখানে মুসলিমদেরকে টার্গেট করা হয়েছে। আমরা এটাও দেখি বাটলা হাউস, আমি স্পেসিফিকলি বলবো বাটলা হাউসের কথা, যে সময় সেখানে ফেক এনকাউন্টারটা হয়, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি দিল্লিতে ছিলাম তখন। তো বাটলা হাউস ফেক এনকাউন্টার হওয়ার পরে জামিয়া মিল্লিয়া ইউনিভার্সিটিতে প্রায় 5000 মুসলিম ছাত্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসে পড়াশোনা করে। তাদের প্রত্যেক ফ্যামিলি তাদেরকে ডেকে নিয়ে গেল বাড়িতে, তোমরা আর দিল্লিতে থেকো না। এবার এই যে 5000 ছাত্র যারা দিল্লির বাইরে থেকে দিল্লিতে গিয়েছিল জামিয়া মিল্লিয়া ইউনিভার্সিটিতে পড়তে, সেখানে যখন ফেক এনকাউন্টার হলো, মুসলিম ছাত্রদেরকে টার্গেট করে গ্রেপ্তার করা হচ্ছিল, যুবকদেরকে টার্গেট করে গ্রেপ্তার করা হলো, পরিবারের লোকেরা তাদেরকে ডেকে নিল, তোমরা ফিরে এসো। আমাদের প্রাপ্ত পরিসংখ্যান মোতাবেক তাদের সবাই আর পড়াশোনা কন্টিনিউ করেনি। প্রায় 1/5 ছাত্র, 5000-এর 1000 ছাত্র পড়াশোনা ডিসকন্টিনিউ করতে বাধ্য হয়েছে। তাদের পিতামাতারা তাদেরকে দিল্লিতে পাঠাতে আর ভরসা করতে পারেনি। তো এই যে টার্গেটেড আক্রমণ, এটা, আর এক্ষেত্রে আমরা বলবো আমাদের দেশের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া তার যথাযোগ্য ভূমিকা পালন করেনি। তারাও এই যে কনস্পিরেসি, তার এই কনস্পিরেসির সাথে সাথ দিয়েছে। তারা নিরপেক্ষ কোনো সংবাদ এই বিষয়ে পরিবেশন করেনি। আর এটাও দুর্ভাগ্যের যে এখন যখন ইনভেস্টিগেশন হচ্ছে, তখনও তারা এই মুসলিম ছাত্র এবং যুবকদের নিরপরাধ চিত্রটাকে সামনে নিয়ে আসছে না।
যেভাবে তারা অপরাধীর চিত্রটাকে সেই সময় নিয়ে এসেছিল, জি এই যে দায়িত্বহীন ভাবে কনস্পিরেসির শিকার হওয়া, এটা মুসলিম ছাত্র এবং যুবকদেরকে এবং সাধারণভাবে মুসলিম কমিউনিটিকে অনেকটা ব্যাক করে নিয়ে গেছে। তারা যেটা চেষ্টা করছিল সেই চেষ্টা অনেকটা হোঁচট খেয়েছে। আমরা এটাও দেখছি যে আমাদের দেশে যখন স্বাধীনতা আন্দোলন হয়, স্বাধীনতা আন্দোলনের ফলশ্রুতিতে দেশ বিভক্ত হলো, পাকিস্তান হলো এবং ভারতবর্ষে হলো। যখন পাকিস্তান তর্কের খাতিরে যদি এটা মেনে নেওয়া হয়, এটা সত্য নয়। যখন দেশ স্বাধীন হলো তখন ভারতবর্ষে থেকে যাওয়া মুসলিমরা যে তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে তারা পাকিস্তানপন্থী ছিল। যদি এই অপরাধে তাদের সাথে ডিসক্রিমিনেশন করা হয়ে থাকে, যে ডিসক্রিমিনেশন এখন অব্যাহত আছে, তাহলে সেটা না জাস্টিফিকেশন হয় না, তোমরা তখন অপরাধ করেছিলে। কিন্তু যারা দ্বিতীয় প্রজন্মের তাদের ছেলে, তারা যারা তৃতীয় প্রজন্মের, আমরা তো কোনো অপরাধ করিনি। কিন্তু স্বাধীনতার পর থেকে মুসলিমদের সাথে যারা এদেশে থেকে গেল, তাদের সাথে পাকিস্তানের হাওয়া তুলে যেভাবে ডিসক্রিমিনেশন করা হয়েছে, যেভাবে বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, সে আচরণটা এখন অব্যাহত আছে। আমরা এটা মনে করি যে যে কোনো দেশের সংখ্যালঘু জনজাতির উন্নয়নের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে দেশের সংখ্যাগুরু মানুষের সহযোগিতার হাত। যদি সে দেশের সংখ্যাগুরু মানুষ এই সংখ্যালঘু মানুষদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে না দেয়, তাদের সাথে যদি বিমাতৃসুলভ আচরণ করা হয়, তাদের সাথে যদি ডিসক্রিমিনেশনের পরিবেশ তৈরি করা হয়, তাহলে এই সংখ্যালঘু জনজাতি কখনোই ডেসপারেটলি উন্নয়নের দিকে যেতে পারে না। এই জন্য সংখ্যাগুরু জনসাধারণের সাহায্য এবং সহযোগিতা চরম প্রয়োজন, খুবই কাঙ্ক্ষিত। কিন্তু এটা সেভাবে হয়ে ওঠেনি। মুসলিম জনসাধারণ এদেশের সংখ্যালঘু জনসাধারণের কাছ থেকে সেই সাহায্যের হাত সেভাবে পায়নি। আমরা এই সাথে সাথে মুসলিম সমাজের যে সামরিক চিত্রের সাথে তাদের শিক্ষার পিছিয়ে, আমি একটু আগেই বলেছি, শিক্ষায় পিছিয়ে হওয়ার কারণে, অর্থনীতি পিছিয়ে হওয়ার কারণে এখানে ক্রাইমের রেট বেশি, এখানে শ্রমিকের রেট বেশি, এখানে বিভিন্ন কুসংস্কার ভাষাভেদে আছে, এখানে বাল্য বিবাহের প্রচলন অনেক বেশি পরিমাণে আছে। এরকম আরো অনেক সমস্যায় মুসলিম সমাজ জর্জরিত, যে সমাজ যেখান থেকে এদেরকে বের করে নিয়ে আসা সময়ের অত্যন্ত দাবি। যদি মুসলিমরা দেশের বৃহত্তর সংখ্যালঘু জনসংখ্যা, যদি তারা দেশের উন্নয়নে সমানভাবে অংশগ্রহণ না করে, ওই তাদেরকে দেশের উন্নয়নে সমানভাবে অংশগ্রহণ করানো না যায়, তাহলে দেশের উন্নয়ন সামগ্রিকভাবে হওয়া সম্ভব নয়। একটা বৃহত্তর অংশকে বাদ দিয়ে তাদেরকে পিছনে ফেলে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন হবে, এটা কল্পনা করা যায় না। এই জন্য তাদের এই যে ডেডলক, এটাকে ভেঙে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার সামগ্রিক পরিকল্পনা করা প্রয়োজন। এই জন্য আন্দোলন হওয়া প্রয়োজন। সে সমাজের সংখ্যাগুরু লোকেরা আন্দোলন করুক, সেই সাথে সে সংখ্যালঘু সমাজের যারা সচেতন তারাও আন্দোলন করুক। জি, শুকরিয়া জনাব আব্দুর রফিক সাহেব। এখন আমরা তো পরিস্থিতির ওপর দীর্ঘ আলোচনা করলাম, এখন এই পরিস্থিতিতে করণীয় কি হবে সে বিষয় নিয়ে আমরা আপনার কাছ থেকে শুনতে চাইব। আমি এটা স্পষ্টভাবে বলতে চাইব যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আমরা এভাবে বলতে পারি যে এখানে আলোচনার, সহাবস্থানের, এক অপরের মতকে শোনার এবং তাকে সম্মান করার যে পরিবেশটা নেই। যতক্ষণ পর্যন্ত এই পরিবেশ তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত সুস্থ রাজনীতির চর্চা হবে না, ততক্ষণ পর্যন্ত সুস্থ বিকাশের যে রাস্তা, সে রাস্তা বেরিয়ে আসবে না। আমরা এটা মনে করি যে আমাদের দেশের শিক্ষাঙ্গনগুলোতে যারা পড়াশোনা করছে তারা এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক, আমাদের ছাত্ররা এবং যুবকরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। তারা এই একটা দুর্বল আন্দোলন গড়ে তুলুক। তারা তাদের শিক্ষাঙ্গনে, যারা ছাত্ররা পড়াশোনা করছে তাদের শিক্ষাঙ্গনে তারা আলোচনার একটা পরিবেশ, অ্যাটমসফিয়ার তৈরি করুক। সবার বক্তব্য, সে সিপিএম হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, যে কেউ হতে পারে, যে কোনো মতাদর্শ সে হতে পারে, কিন্তু আলোচনার পরিবেশ তৈরি হোক। আমি আমার বক্তব্যটা রাখতে পারি, সে আমার বক্তব্যটা শুনুক, সে তার বক্তব্য রাখুক। এই আলোচনার পরিবেশ, সহাবস্থানের পরিবেশ, বিশ্বাসের পরিবেশ তৈরি হলে এরা যখন সমাজে যাবে তখন এই পরিবেশটা তারা সাথে নিয়ে যাবে। যখন তারা এই পরিবেশের সাথে নিয়ে যেতে সক্ষম হবে, তখন এখনকার যে দমবন্ধকর অবস্থা, এটা মোকাবেলা করা সম্ভব হবে। সেই সাথে সমাজেও
একটা উন্নত আলোচনার পরিবেশ তৈরি করতে হবে, যাতে সবাই সবাইকে বিশ্বাস করতে পারে, সবাই সবাইকে মর্যাদা দেয়, সবাই সবার কথা শুনে। আর এই জন্য ছাত্র এবং যুবকদেরকে দুর্বার গতিতে আন্দোলন করতে। আমরা দেখছি যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্ন বিভিন্ন আওয়াজ উঠছে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, করাপশনের বিরুদ্ধে, রাজনৈতিক করাপশনের বিরুদ্ধে, অর্থনৈতিক করাপশনের বিরুদ্ধে। এই আওয়াজগুলো সংগঠিত হওয়া প্রয়োজন এবং সেই সাথে সাথে এক দুর্বার গতিতে আন্দোলন ছাত্র এবং যুবকদেরকে সামনের দিকে নিয়ে যেতে। আমরা ইতিহাসে দেখেছি যে যখনই কোনো জাতি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, তখন সে জাতিকে সেই সময়ের যুবকরা, ছাত্ররা পথ দেখিয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। এরকম অবস্থা চলতে দেওয়া যায় না। ইতিহাসের পাতা যদি আমরা উল্টাই, ফরাসি বিপ্লব, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, আমাদের স্বাধীনতা আন্দোলন, আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করে সেখানেও দেখতে পাবো কোরআন যত ইতিহাস বর্ণনা করেছে, যত আন্দোলনের ইতিহাস বর্ণনা করেছে, সব আন্দোলনের ইতিহাস যুবকদের সাথে সম্পর্কিত। মুসার কথা বলতে কর্মজিৎ বলেছে, ফামা আমানা লিমুসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি, অর্থাৎ তার কওমের গুটিকে এক যুবক ছাড়া আর কেউ মুসার উপরে ঈমান আনেনি, তার আন্দোলনের সাথ দেয়নি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও যারা সাথ দিয়েছে তারাও সবাই যুবক ছিল। আমরা এমন কোন সাহাবীর নাম পাই না যার বয়স 40-এর বেশি ছিল। অর্থাৎ সমাজের যে কোনো সমস্যায়, সমাজের বিপদে, সমাজের দুর্দিনে যুবকরা হাল ধরেছে, যুবকরা সেই সমাজকে পরিবর্তন করার শপথ নিয়েছে এবং সেই যুবকরা তো আগে এলো, তারা তো হাল ধরলো, তাই তো ধরতে হবে, এটা খুবই সুস্পষ্ট। কিন্তু তারা এগিয়ে এসে কি করবে তা যদি জাস্ট মূল কথাই বলে দেন যে তারা আগে এসে কি করবে। বলতে চাই তাদেরকে আন্দোলন করতে হবে, তারা আলোচনার একটা উত্তম পরিবেশ তৈরি করুক। সেই সাথে সাথে নৈতিক যে বিষয়টা, যেটাকে আমরা হারাতে বসেছি, এই বিষয়টাকে আবার শিক্ষাঙ্গনে অন্তর্ভুক্ত করার জন্য তারা আন্দোলন করুক। সমাজের সব মানুষের কাছে এই বিষয়ে তারা আপিল রাখুন। আমরা সবাই মিলে আপিল রাখি যে কারো প্রতি কারো বিশ্বাস হারানো উচিত নয়, কাউকে শুধু অর্থ উপার্জন করার জন্য কাউকে ঠকানো উচিত নয়। শুকরিয়া শরীক জনাব মাওলানা আব্দুর রফিক সাহেব। সময় আমাদের শেষ হয়ে গেছে, এখন আমাদেরকে শেষ করতে হবে। তার কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করে আমরা এই অনুষ্ঠান শেষ করব। এখন তামাদ্দুন শিল্পী গোষ্ঠীর দ্বারা পরিবেশিত একটি সঙ্গীত দিয়ে এই পর্বের অনুষ্ঠান এখানেই শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।